আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে আমি আজকে দেখাবো এক, কিভাবে অনলাইনে বাংলায় রিটার্ন দাখিল করবেন। নাম্বার 2, আপনি যদি ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন তাহলে সেই লোনের ইন্টারেস্ট এবং লোনের স্থিতি কোথায় বসাবেন। নাম্বার 3, অনেক শিক্ষক আছেন পরীক্ষার খাতা দেখে সম্মানী পান, তাহলে সেই টাকাটা কোথায় বসাবেন। তাছাড়া আপনাদের বিভিন্ন কমেন্টসের উত্তরও আমি এই ভিডিওতে দিয়ে দিব, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আপনারা দেখতেছেন আমি ই রিটার্ন পেজে আছি। এই লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেটাতে ক্লিক করে এই পেজে আসতে পারবেন। তারপরে এখানে আপনার 12 ডিজিটের টিন নাম্বার এবং পাসওয়ার্ড, সবশেষে এই যে ক্যাপচা আছে এটা আপনি এখানে বসাবেন, বসিয়ে সাইন ইনে ক্লিক করবেন, দেখবেন আপনি এরপরের পেজে যেতে পারবেন। তো এই ক্যাপচাটা বুঝতে সমস্যা হলে আপনারা এখানে ক্লিক করে করে এটাকে চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, তো আমি এটা দিয়ে দিই। তো আমি এটা দিলাম, দেওয়ার পরে আমি এখন সাইন ইনে ক্লিক করব। হ্যাঁ, সাইন ইনে ক্লিক করার পরে আমি এই পেজে আসছি। অনেকেই বলতেছেন যে এখানে তো আগে দুইটা অপশন ছিল, একটা রেগুলার ই রিটার্ন আর একটা হলো সিঙ্গেল পেজ রিটার্ন। তো সিঙ্গেল পেজ রিটার্নটা তুলে দিয়েছি। আপনারা যারা জিরো রিটার্ন দিবেন রেগুলার ই রিটার্নে গিয়েই দিবেন। তো রেগুলার ই রিটার্ন পেজে যেতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, আমি এই পেজে ক্লিক করলাম। তো দেখেন এখানে সবকিছু আছে ইংলিশে। তো আমি বলেছিলাম আপনাদেরকে যে আজকের ভিডিওটি আমি বাংলায় কিভাবে ফর্ম ফিল আপ করবেন তা দেখাবো। তো বাংলায় করতে হলে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে ট্রান্সলেট টু ইংলিশ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এই 3 ডট বাটনে যাবেন, গিয়ে চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ এখানে যাবেন। তারপরে আপনি এখানে ক্লিক করে আপনার ভাষাটা সিলেক্ট করে দিবেন, তারপরে ট্রান্সলেটে ক্লিক করবেন। এখন দেখেন আমার এই সব কিছু বাংলায় হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে আপনি বাংলা করে নেবেন। তো আমি পুরো ভিডিওটা আজকে দেখাবো আপনি কিভাবে এটা বাংলায় করবেন। আচ্ছা, এখানে দেখেন মূল্যায়ন তথ্য, রিটার্ন স্কিম, এখানে অটোমেটিক মানে সেলফ থাকবে। মূল্যায়ন বছর 2024-25 আর আয়কর বছর হলো 1 জুলাই 2023 থেকে 30 জুন 2024 পর্যন্ত আছে। এরপর এখানে দেখেন উপরে উল্লিখিত আয় বছরে কোনো করযোগ্য আয়, যদি ইয়েস হয় ইয়েস দিবেন, নো হলে নো দিবেন। তাহলে এটা করযোগ্য আয়, এই জন্য আমি হ্যাঁ দিয়েছি, আপনারাও হ্যাঁ দিবেন। আচ্ছা, কোনো আয় যা সম্পূর্ণরূপে কর থেকে অব্যাহতিপ্রাপ্ত, আপনি হ্যাঁ হলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। হ্যাঁ, আমি না দিয়েছি। আচ্ছা, হ্যাঁ কারা দিবেন? হ্যাঁ দিবেন যারা ইউটিউবার আছেন, ফ্রিল্যান্সার আছেন, ফেসবুকার আছেন। ওই টাকাগুলো যখন আপনার ব্যাংকে আসে তখন কিন্তু ট্যাক্স রেখেই এই টাকাগুলি দেওয়া হয়। তখন আপনারা এটা ইউটিউবার, ফেসবুকার, ফ্রিল্যান্সার যারা আছেন, হ্যাঁ অনলাইন থেকে যারা ইনকাম করতেছেন, বাইরের দেশ থেকে টাকা আসে, এখানে ক্লিক করবেন। তো আমার যে ক্লায়েন্ট এটা দেব, কারণ তিনি এদেশেই চাকরি করতেছেন। তারপরে আবাসিক অবস্থা দেখেন এখানে উনি বাসিন্দা, হ্যাঁ অনিবাসী না। তো বাসিন্দা, এই জন্য আমি এটা ইয়েস দিলাম। তারপরে এখানে আয়ের প্রধান উৎস যেটা কর্মসংস্থান থেকে আয়, এই যে ভাড়া থেকে আয়, কৃষি থেকে আয়, ব্যবসা থেকে আয়, মূলধন লাভ, আর্থিক সম্পদ থেকে আয়, অন্যান্য উৎস থেকে আয়। আচ্ছা, যদি আপনার কর্ম থেকেও আয় থাকে আর আর্থিক সম্পদ থেকেও আয় থাকে, আর্থিক সম্পদ বলতে এখানে সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস, হ্যাঁ তো এগুলি থাকলে আপনি এটাও সিলেক্ট করে দিবেন। তো যাদের সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস আছে তারা কিভাবে ই রিটার্ন দাখিল করবেন সেই সম্পর্কে আমার একটা ভিডিও আছে। আপনারা এই যে আই বাটনে ক্লিক করে এই ভিডিওটা দেখে এই সঞ্চয়পত্র এটা ফিল আপ করতে পারেন। আচ্ছা, অন্যান্য উৎস থেকে আয় থাকলে দিবেন। অন্যান্য উৎসের মধ্যে এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিব, আপনারা অপেক্ষা করেন। নিম্নলিখিত উৎস থেকে কোনো আয় যদি থাকে আপনি এগুলি দেখবেন আপনার আছে কিনা, থাকলে তো ক্লিক করে দিবেন। তো আমার নাই, তো আমি কর্মসংস্থান থেকে এটাই দিলাম। দেওয়ার পরে আমি তার পিছন দিকে যাবো না, এই জন্য আর সংরক্ষণ করবো না, আমি সামনের দিকে যাবো। এখানে ক্লিক করলেও সংরক্ষণও হবে, সামনেও যাব। আচ্ছা, অতিরিক্ত তথ্য দেখেন আয়ের প্রধান উৎসের অবস্থান, আপনি কোন এরিয়াতে আছেন এটা এখানে সিলেক্ট করতেছে। হ্যাঁ, এই সম্পর্কে আমি আগে বলেছি। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চিটাগাং সিটি কর্পোরেশন, এগুলি পুরুষ হলে 3,50,000 টাকা ওভার হলে আপনাকে ন্যূনতম ট্যাক্স 5,000 টাকা দিতে হবে। আর মহিলা হলে এবং তাদের যদি 4 লক্ষ টাকা ওভার হয় তাহলে তাকেও 5,000 টাকা গুনতে হবে। অন্যান্য সিটি কর্পোরেশনে পুরুষদের জন্য 3.5 লক্ষ ওভার হলে 4,000, আর মহিলাদের 4 লক্ষ ওভার হলে 4,000। আর অন্য কোনো এলাকা, সিটি কর্পোরেশন ব্যতীত অন্য এলাকার হলে পুরুষদের 3,50,000 ওভার হলে ন্যূনতম কর 3,000, আর মহিলাদের 4 লক্ষ ওভার হলে ন্যূনতম কর 3,000 দিতে হবে। তো আমার এই ক্লায়েন্ট উনি অন্য কোনো এলাকা, সিটি কর্পোরেশন ব্যতীত, এই জন্য। আচ্ছা, এটা দিলাম। তারপরে যোদ্ধাহত, গেজেটেড মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ব্যক্তি, এগুলি আমি আগে আলোচনা করেছি। আমার ভিডিওটা এখানে না, আমি যাচ্ছি সামনের দিকে। তারপর দেখেন বিনিয়োগের জন্য ট্যাক্স রেয়াত দাবি। হ্যাঁ, আপনার যেহেতু ইনভেস্টমেন্ট যদি থেকে থাকে আপনি হ্যাঁ দিবেন, আর ইনভেস্টমেন্ট না থাকলে না দিবেন। হ্যাঁ, তো মোটামুটি প্রত্যেকেরই ইনভেস্ট থাকে। যেমন কি আপনার যে কল্যাণ তহবিলে কিছু টাকা কেটে নেয়, এটা কিন্তু ইনভেস্টমেন্ট, ঠিক আছে। আপনি জিপি ফান্ডে মাসে মাসে যে টাকাটা রাখেন, বছর শেষে কিন্তু
একটা অ্যামাউন্ট হয় এবং এটা একটা লাভ পান, এটাও কিন্তু আপনার বিনিয়োগ। এই জন্য এটা হা দিবেন। কোনো কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক, হ্যাঁ কিনা, হা হলে হা দিবেন, না হলে না দিবেন। তারপরে মোট সম্পদ ওভার, এখানে ধরলেই মূল কাহিনীটা এখানে আসবে, আপনি পড়তে পারবেন। 50 লক্ষ টাকার বেশি যদি হয় তাহলে আপনি হা দিবেন, আর যদি কম হয় না দিবেন। আচ্ছা, তারপর নিজের মোটর গাড়ি থাকলে হা দিবেন, না থাকলে না দিবেন। নিজের অবসর সম্পত্তি অর্থাৎ দেশের বাইরে যদি কোনো সম্পদ থাকে, থাকলে হা দিবেন, না থাকলে না দিবেন। কোনো সিটি কর্পোরেশনে বাড়ি সম্পত্তি আছে কিনা, হা হলে হা দিবেন, না হলে না দিবেন। তো আমার ক্লায়েন্টের নাই, এই জন্য আমি সংরক্ষণ করুন এবং চালিয়ে যান, এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে আমরা মূল্যায়ন পর্বটা শেষ করে আসছি। এখন আয়ের পর্ব মানে ইনকাম, তারপরে যাব রিবেটে, তারপরে ব্যয়, তারপরে সম্পদ ও দায়, তারপরে ট্যাক্স ও পেমেন্ট, তারপর রিটার্ন ভিউ। এইগুলিতে পরপর করে আমরা যাব। আপনারা মনোযোগের সাথে ভিডিওটা দেখেন। আচ্ছা, এখন যে আমরা আসছি আয়ের মধ্যে, আয় হলো আপনার এই বছর অর্থাৎ 2023-এর 1 জুলাই থেকে 2024-এর 30 জুন পর্যন্ত যে আয়টা আপনারা এই ঘরে লিখবেন, এই আয়ের ঘরে লিখবেন। ঠিক আছে, এখানে 2 বছর আগের বা 3 বছর আগের কোনো আয় এখানে লিখবেন না। আচ্ছা, এখানে এসে আপনি এই যে ড্রপ ডাউন বাটন আছে এখানে ক্লিক করে আপনার কর্মসংস্থানটা কি এটা দেখায় দিবেন। যেমন যারা সরকারি বেতন স্কেল আইবাস প্লাস প্লাসের মাধ্যমে অর্থ প্রদান করে, আপনারা এখানে ক্লিক করবেন। সরকারি বেতন স্কেল আইবাস প্লাস প্লাসের মাধ্যমে অর্থ প্রদান নয়, তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। আমি আগেই বলছিলাম যে এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এটা দিবেন। যারা সরকারি ব্যাংকে চাকরি করেন আপনারাও এখানে দিবেন। আর বেসরকারি বা সরকারি বেতন স্কেল ছাড়া অন্য যারা আছেন এখানে ক্লিক করবেন। আর বেতন হ্রাস করের হার সাপেক্ষে যারা আছেন তারা এটা ক্লিক করবেন। তো আমার যে ক্লায়েন্ট, তার কিন্তু সরকারি বেতন স্কেল আইবাস প্লাস প্লাসের মাধ্যমে অর্থ প্রদান করে, এই জন্য এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে তার অফিসের নাম, অর্থাৎ সে একটা প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক, এটা আমি দিয়ে দিলাম। পদবিটা আমি দিয়ে দিলাম, সে অ্যাসিস্ট্যান্ট টিচার দিয়ে দিলাম। তারপরে স্ক্রল করে আমরা একটু নিচের দিকে যাই। বিশেষ এখানের বেসিক পে, এক মাসে কত টাকা পায় সেটাকে 12 দিয়ে গুণ করে যা আসে তা এখানে লিখতে হবে। তো আমার ক্লায়েন্ট এক মাসে 17,100 টাকা করে, উনি 12 মাসে যেটা পায় এটা আমি এখানে লিখে দিলাম। বাড়ি ভাড়া উনি যা পায় তাও আমি তার বেতন বিবরণী থেকে লিখে দিলাম। মেডিকেল ভাতা প্রতি মাসে 1500 টাকা করে, এক বছরে 18,000 টাকা, এটা আমি লিখে দিলাম। বাংলা নববর্ষ ভাতা বেতন বিবরণী দেখে আমি লিখে দিব, তো আমি এটা লিখে দিলাম। তারপর উৎসব ভাতা এটাও আমি দিয়ে দিব, এখান থেকে দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন টিফিন ভাতা, বিশেষ প্রণোদনা, শিক্ষা ভাতা এগুলি নাই। এইগুলি পাওয়ার জন্য আপনি এড মোর আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি নিচের দিকে যান। এই যে শিক্ষা ভাতাটা আমি দিয়ে দিলাম। শিক্ষা ভাতা উনি 1000 টাকা করে 12,000 টাকা পান। আচ্ছা, আরও আছে ওনার, এই জন্য এখানে ক্লিক করব। করার পরে আচ্ছা, যারা হিল ভাতা পান, হ্যাঁ হিল ভাতা পাইলে এই যে পার্বত্য ভাতাটা আছে না, এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, যারা হাউর ভাতা পান এখানে পার্বত্য ভাতার সাথে হাউর ভাতা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন অর্থাৎ বিনোদন, চিত্ত বিনোদন ভাতা যারা পান তারা এটাতে দিয়ে দিবেন। হ্যাঁ, রিফ্রেশমেন্ট ভাতা যারা, তারা এটা দিয়ে দিবেন। পরিবহন ভাতা যারা পান এটা দিয়ে দিবেন। তো আমার টিফিন ভাতাটা দিয়ে দিব, এখানে টিফিন ভাতা দিয়ে দিলাম। টিফিন ভাতা হলো 2400 টাকা দিয়ে দিলাম। আরেকটা আছে, আমি এখানে ক্লিক করব। করার পরে এখান থেকে জিপিএফ এর যে সুদ, হ্যাঁ এই সুদের গড়টা আমি এখানে দিলাম। আচ্ছা, তো জিপিএফ এর সুদ যে এটা কোন সুদটা আপনি লিখবেন, চলুন আমরা একটু দেখি। তো এই যে দেখেন এখানে প্রফিট অফ দ্য ইয়ার এই যে আছে, এখানে 14,742.36 টাকা, এই টাকাটা আপনি ওইখানে লিখতে হবে। ঠিক আছে, আর ওনার প্রতি মাসে 1000 করে যে 12,000 টাকা জমছে, এই টাকাটা উনি রিবেটের ঘরে দেখাবেন। এটা কিন্তু ওনার বিনিয়োগ। তো এখান থেকে আমি এটা কপি করে নিয়ে যাই। তো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, এখন আমি আবার চলে যাব রিটার্নে। তো জিপিএফ সুদরা আমি এখানে লিখে দিলাম। আরেকটা দেখেন, এই যে বিশেষ প্রণোদনা, এর আগে আমি 2টা ভিডিও দিয়েছি এই সম্পর্কে, বেতন সম্পর্কে। একটাতে বলেছি কর মুক্ত, আরেকটাতে বলেছি কর যুক্ত। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটা পত্রিকার সংবাদে দেখি। আমরা এই যে দৈনিক বাংলাতে গেলাম, তারিখ রোববার 10 নভেম্বর 2024। তো আমরা এখন স্ক্রল করে একটু নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে আমরা এটা পড়ি। হ্যাঁ, এটা পড়ি যে সরকারি চাকরিজীবীদের প্রণোদনা দেওয়ার প্রজ্ঞাপন জারির পর তাদের আরও কর ছাড়ের সুবিধা দিল সরকার। সরকারি কর্মচারীরা মূল বেতন ও বোনাস ছাড়া আর যা পান তার উপর আর আয়কর দিতে হবে না। জাতীয় রাজস্ব বোর্ড এক প্রজ্ঞাপনে বুধবার এই কর ছাড়ের ঘোষণা দিয়েছেন। ঠিক আছে, তাহলে এখন দেখা যাচ্ছে যে আপনার মূল বেতন এবং যে 2টা ঈদের বোনাস বা পূজার বোনাসটা পান, এই 2টা ছাড়া আর কোনো কিছুতে আপনাকে কর দিতে হবে না। আবার আমরা রিটার্নে যাই। হ্যাঁ, তাহলে এই যে বিশেষ প্রণোদনা, এখন দেখা যাচ্ছে যে এটার উপরে কর দিতে হবে না। তাহলে এটা কোথায় বসাবেন, আপনি এখানে যাবেন, গিয়ে এটা দিয়ে দিবেন আপনি মহার্ঘ ভাতা বা বিশেষ সুবিধা এখানে, কারণ বিশেষ প্রণোদনা বলে কোনো অপশন এখানে নাই। তাহলে এখানে আপনি বিশেষ প্রণোদনা যা পান সেটা এখানে দিয়ে দিবেন। তো আমার ক্লায়েন্ট সে 11 মাসে 11,000 টাকা পাইছে, কারণ জুলাই মাসেরটা তিনি আগস্ট মাসে পেয়েছেন। তো 23 আগস্ট থেকে 24 জুন পর্যন্ত 11 মাস, তাহলে 11,000 টাকা এটা দিল।
এখন যারা পরীক্ষার খাতা দেখেন, হাই স্কুলের শিক্ষক আছেন, যারা পরীক্ষার খাতা দেখেন সম্মানী পান, তাহলে সম্মানীটাও এটা আপনি এই বক্সের মধ্যে সম্মানী নামে একটা অপশন আছে, এই যে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আর যদি এই বক্স থেকে যে অন্যান্য যদি থাকে, এখান থেকে বক্স নিয়ে এই যে নিলাম, নিয়ে আপনি যদি দেখেন পরীক্ষার খাতা লেখা, তাহলে এটাতেও কিন্তু ট্যাক্স চলে আসে। হ্যাঁ, আর মহার্ঘ ভাতার এখানে যে বিশেষ সুবিধা আছে, এখানে দিলে কোনো ট্যাক্স আসে না। আর আরো যদি আনুষঙ্গিক কোনো সুবিধা পেয়ে থাকেন, তাহলে আপনারা এখানে লিখবেন। হ্যাঁ, কারণ এই ব্যাপারে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন। ওকে, এখন আমি এটাকে এখানে খসড়া সংরক্ষণ করুন, এখানে ক্লিক করব। করার পরে আমি কর্মসংস্থানের সারাংশ এখানে দেখব। এখানে ক্লিক করলাম, করার পরে এই যে দেখেন আপনার এই যে বেসিক হলো এটা কর ছাড় নাই, এটা করযোগ্য আয়, ঠিক আছে। তারপরে দেখেন বাড়ি ভাড়া, এটা কর ছাড় দেওয়া হয়েছে। তারপরে মেডিকেল ভাতা কর ছাড় দেওয়া হয়েছে। উৎসব ভাতা, দুইটা উৎসব ভাতা আপনি এটা কিন্তু ট্যাক্স দিতে হবে, মানে করযোগ্য আয় এটা। তারপরে শিক্ষা ভাতা, এটার কোনো ট্যাক্স নেই। মহার্ঘ ভাতা, এই যে দেখেন বিশেষ প্রণোদনা যেটা বলেছিলাম, যদি মহার্ঘ ভাতা অধিক বিশেষ সুবিধাতে দেন, এটা কর ছাড়ের ঘরে আসে। আর যদি আপনি বিশেষ প্রদান অথবা আলাদা কোনো ঘর এনে স্পেশাল ইনসেন্টিভ দিয়ে দেন, তাহলে ওইটা কিন্তু এখানে চলে যাবে। তাই আপনি এই টাকাটা এখানে দিবেন। এখন আমরা স্ক্রল করে আরেকটু নিচের দিকে যাই। যাওয়ার পরে টোটাল যে টাকাটা আসছে, আসলে দেখেন এটা হলো মোট ইনকাম এই বছরের 3,84,142.36। আর এটা হলো করমুক্ত আয়, আর এটা হলো করযুক্ত আয়। আগেই বলেছি যে কোনো পুরুষের যদি এই যে করযোগ্য আয় 3,50,000 টাকা ওভার হয়ে যায় এবং 4 লক্ষ টাকার নিচে থাকে, তাহলে তাকে কিন্তু তার এরিয়া অনুযায়ী মিনিমাম কর দিতে হবে। আর মহিলাদের যদি এখানে 4 লক্ষ টাকা ওভার হয়ে যায় এবং 5 লক্ষ টাকার নিচে থাকে, তাহলে ওনার এরিয়া অনুযায়ী মিনিমাম কর 3,000 টাকা দিতে হবে, ঠিক আছে। এখন আমরা চালিয়ে যান, এখানে ক্লিক করব। এখন আমরা আসলাম এই যে রিবেটে। এই রিবেট হলো কর অব্যাহতি। আপনি যদি কোনো কিছুতে বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই বিনিয়োগের উপর একটা রিবেট দেওয়া হয়, যার হিসাবটা এই সফটওয়্যারটা অটোমেটিক ক্যালকুলেট করে ফেলে। তো আপনার যদি জীবন বীমা প্রিমিয়াম থাকে, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে তথ্য দিবেন। যদি ডিপিএস থাকে, আপনারা এটা সিলেক্ট করে তথ্য দিবেন। অনুমোদিত সঞ্চয়পত্র থাকলে আপনারা সিলেক্ট করে এটা দিবেন। তো ওই যে ডিপিএস সঞ্চয়পত্র, এইগুলো কিভাবে ফিল আপ করবেন, এই ভিডিও কিন্তু আমি দিয়েছি, আপনারা এটা দেখতে পারেন। তারপরে এখান থেকে দেখবেন আপনার কোনগুলি আছে। তো আমার ক্লায়েন্টের এই যে ভবিষ্যৎ তহবিল জিপিএফ আছে, আমি দিয়ে দিলাম তার ব্যাংকের হিসাব নংটা। আর এখানে 1 মাসে 1,000 টাকা করে ওনার কাটে, 12 মাসে 12,000 টাকা। আপনার যদি প্রতি মাসে 3,000 করে কাটেন, তাহলে 1 বছরে 36,000 লিখবেন। যদি প্রতি মাসে 4,000 কাটেন, 4 12 48,000 লিখবেন। যদি প্রতি মাসে 5,000 কাটেন, 5 12 60,000 টাকা লিখবেন। আপনার যত মাসে কাটেন তাকে 12 দিয়ে গুণ করে এখানে লিখবেন। আচ্ছা, যদি ভবিষ্যৎ তহবিল থাকে এটা দিবেন। অনুমোদিত সুপার অ্যানুয়েশন যদি থাকে এটা দিবেন। আচ্ছা, বেনিভোলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অনুমোদিত, এটা দেখেন। উপকারী তহবিল মানে কল্যাণ তহবিল। আপনার বেতন থেকে যারা প্রাইমারিতে আছেন, যারা সরকারি চাকরিজীবী আছেন, আপনাদের কিন্তু প্রতি মাসে 150 টাকা করে কাটা হয়, তাহলে 1 বছরে 1800 টাকা। যারা বেসরকারি স্কুলে আছেন, আপনাদের হয়তো 250 টাকা করে কাটা হয়, তাহলে আপনারা 1 বছরে যা আসে এখানে 3,000 টাকা দিয়ে দিবেন। হ্যাঁ, গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম যদি থাকে এখানে দিবেন, না থাকলে কমপক্ষে 0 দিবেন। তারপর এখানে দেখেন জাকাত তহবিল থাকলে দিবেন, না থাকলে না দিবেন। অন্যান্য যদি থাকে দিবেন, না থাকলে না দিবেন। তো উনি রিবেট পাবে দেখেন 13,800 টাকার উপরে উনি রিবেট পাবেন। কত পাবেন রিবেট, এটা আমরা পাবো ট্যাক্স অ্যান্ড পেমেন্টে গেলে আমরা দেখতে পারবো। ওনার ইনভেস্ট কত, 13,800 টাকা, ঠিক আছে। এখন আমি সংরক্ষণ করুন এবং চালিয়ে যান, এখানে ক্লিক করব। তো গেলাম, যাওয়ার পরে দেখেন আমরা এখন ব্যয়ের মধ্যে আসছি। ব্যয় বলতে এই অর্থ বছরে আপনি কি কি ব্যয় করেছেন, অর্থাৎ কোন কোন খাতে আপনার ব্যয় হয়েছে। আপনি যদি ভেঙে ভেঙে লিখতে চান, তাহলে হাতে ক্লিক করবেন। আর যদি একবারে লিখতে চান, তাহলে নাতে ক্লিক করবেন। আচ্ছা, হাতে কারা ক্লিক করবেন? যাদের ব্যাংক ইন্টারেস্ট আছে, ব্যাংক লোন দেওয়া লাগে, যারা সঞ্চয়পত্র ডিপিএস বা এফডিআর এর ট্যাক্স দিয়েছেন, তারা হা দিবেন। আর যদি দেখেন যে না, আপনার লোন টোন এফডিআর সঞ্চয়পত্র ডিপিএস কিছুই নেই, তাহলে আপনারা নাতে ক্লিক করে সরাসরি এখানে কত ব্যয় এই টাকাটা লিখে দিবেন, ঠিক আছে। তো আমার ক্লায়েন্টের তো লোন আছে, এই জন্য আমি হাতে দিব এবং এগুলি ভেঙে ভেঙে দেখাবো। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো আমি লোনের হিসাবটা দেখাবো। এখানে আপনার যা ব্যয় এগুলি লিখবেন। আর এখন তো বাংলায় করে দিলাম। হ্যাঁ, কিভাবে বাংলায় করবেন দেখতেছেন। এই বাংলা লেখাগুলি পরে পরে আপনি আপনার পরিমাণগুলি লিখবেন। ওই যে দেখেন উৎসে কর প্রদান, উৎসে কর প্রদান হলো সঞ্চয়পত্র এফডিআর ডিপিএস এগুলির টিডিএস আছে, ওই টিডিএস মানেই উৎসে কর প্রদান। যদি থাকে ওইটাতে কত দিচ্ছেন এটা এখানে লিখবেন। এই জন্য বলছি যাদের এগুলি আছে এটা ভেঙে ভেঙে লিখবেন। আরেকটা হলো ওই যে পার্সোনাল লোন, যেটা সে সুদ পরিশোধ করছে, হ্যাঁ, ব্যক্তিগত ঋণের সুদ পরিশোধ করছে এই টাকাটা। তো এই টাকাটা কোনটা, এটা চলুন একটু দেখে আসি। তো আমার যে ক্লায়েন্ট উনি যে লোন নিয়েছেন, এই যে
এটা উনি এখানে যে 15 লক্ষ টাকা লোন নিয়েছেন, হ্যাঁ, আর 15 লক্ষ টাকা বর্তমানে আছে ওনার এটা, এই টাকাটা রয়েছে। আপনারা লোনের জায়গায় এই টাকাটা বসাবেন। আর সুদের যে ইন্টারেস্ট, সুদের ইন্টারেস্টটা আপনারা দেবেন, যে ইন্টারেস্ট 1 বছরে ওনার ইন্টারেস্ট এত টাকা আসছে, এই টাকাটা ইন্টারেস্টের জায়গায় বসাবেন। ঠিক আছে, আমরা আবার ট্যাক্সে ফিরে যাই। তো আমি ওই যে ব্যক্তিগত ঋণের সুদ, এটা আমি এখানে লিখে দিলাম। আশা করি এই ব্যাপারটিও আপনাদের কাছে ক্লিয়ার। অন্য কোনো বাবদ যদি খরচ হয়ে থাকে আপনি এই খরচখানে লিখে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা সংরক্ষণ করুন এবং চালিয়ে যান, এখানে ক্লিক করব। হ্যাঁ, আমরা চলে গেলাম ওই পেজে। এখন হলো আপনার সম্পদ এবং দায়, অর্থাৎ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, যেটা ইংলিশে বলে। এখানে হলো এই যে সম্পদ, আর এটা হলো দায়। এইগুলি হলো সম্পদ, আর নিচে আছে দায়। এটা দেখাবো আমি। সম্পদ বলতে এখানে এমন কিছু ফাংশন আছে, যে সম্পদগুলো আপনি জন্মের পর থেকে অদ্যাবধি যে আয় করেছেন সেগুলি লিখতে হবে। আবার কিছু কিছু আছে এই অর্থ বছরের সম্পদ, যা আমি দেখাবো। সম্পদের এখানে ক্লিক করলে এই ঘরগুলি বের হবে। আচ্ছা, এখানে ব্যবসার মূলধন যদি কেউ খাটায় থাকেন, মূলধনী লাভ যে আসে, যে মূলধনী ব্যবসা যেটা করেন, এখানে ক্লিক করে দিতে পারেন। তারপরে অকৃষি, নন এগ্রিকালচার সম্পত্তি যাদের, এটা দিবেন। ওনার সম্পদরা কোথায় আছে, বর্ণনা, অবস্থান, অধিগ্রহণের ধরন কি, কিনেছেন, সম্পত্তির এলাকা বা এরিয়া, মানে কত শতক কিনেছে, ইউনিট হলো, এখানে ইউনিটটা হবে দশমিক, মানে ডেসিমাল। যেটা উনি আয় বছরের শুরুতে যেটা কিনছে 1,25,000, আর আয় বছরের শেষে যে কত, এটা তো উনি বিক্রি করে নাই বা বিক্রি করতে গেছেও না, এই জন্য উনি এটাই লিখে দিয়েছে এখানে। তারপরে দেখেন, স্ক্রল করে আমরা নিচের দিকে যাই, কৃষি সম্পত্তি থাকলে এটা দিবেন। এটা ক্লিক করে এখানে তথ্যগুলি দিয়ে দিবেন। তো আমি এটা তুলে দিই। আর্থিক সম্পত্তি দেখেন, ওই যে যাদের সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট, ডিপিএস আছে, এখানে কিন্তু আপনার উল্লেখ করে দিতে হবে। হ্যাঁ, অন্যদেরকে যদি লোন দেন বা ঋণ দেন, এটাও কিন্তু আপনি এখানে দেখাতে পারেন। প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য ফান্ডে যদি থাকে, এটা আপনার সম্পদ, এখানে দেখাতে পারেন। অন্যান্য আর্থিক সম্পদ যেটা থাকলে এখানে দেখাতে পারেন। ইঞ্জিন বা গাড়ি থাকলে দেখাতে পারেন। তো ওনার স্বর্ণ দিছে, এই যে সোনা, এখানে ক্লিক করলে কিন্তু আইটেমগুলি বেরিয়ে যাবে। এখান থেকে ক্লিক করে দিবেন। এটা ক্রয় করেছে, এখানে ক্লিক করে বোঝা ক্রয় করেছে না উত্তরাধিকার নাকি উপহার। উনি ক্রয় করেছে, কারণ উনি তো লোন তুলছিল, যে লোনের টাকা দিয়ে উনি কিছু সম্পদ জোগাড় করেছে, এই জন্য এখানে লিখেছে 3 ভরি কিনছে, ভরি হিসাবে, ইউনিটটা হলো ভরি, ভরি দিয়ে দিচ্ছে। 3 ভরি স্বর্ণের দাম রেখেছে, এটা দিয়ে দিল। তারপর কিছু আসবাবপত্র বানাইছে এখানে। যদি আসবাবপত্র আপনি এইভাবে ভেঙে ভেঙে লেখেন, সমস্যা নেই। যদি আরো এড করতে চান, ওই যে যোগ করুন, এখানে ক্লিক করবেন। করলে কি নিচে দেখেন আরেকটা ঘর হয়েছে, আপনি তথ্যগুলি দিতে পারেন। আর যদি দরকার না পড়ে, তাহলে আপনি এখান থেকে মুছে দিবেন। মুছে দিলাম, ঠিক আছে। তো এই যে আসবাবপত্র বা ইলেকট্রনিক যন্ত্রপাতি কিনছে, এগুলি মিললে ওনার হলো 3,86,000 টাকা। উল্লেখযোগ্য মূল্যের অন্যান্য সম্পদ থাকলে আপনি এখানে ক্লিক করে তথ্যগুলি দিয়ে দিবেন। ব্যবসার বাইরে নগদ বা তহবিল, যেটা এই যে ওনার ক্যাশ আছে যে টাকাটা, সেই টাকাটা দেখাই দিছে এখানে, ক্যাশ ইন হ্যান্ডে 5 লক্ষ টাকা। ঠিক আছে। তারপরে দেখেন অন্যান্য আমানত বা ব্যালেন্স বা অগ্রিম, ওনার জিপিএফ এ যে টাকাটা বর্তমানে আছে, এই টাকাটা, এটা কোন টাকা আমি দেখাই দিই। এটা হলো এই টাকাটা। হ্যাঁ, এই টাকাটা নিয়ে বর্তমান ব্যালেন্স যেটা আসছে, ক্লোজিং ব্যালেন্স, এটা ওইখানে বসাইছে। তো আমরা আবার রিটার্নে চলে যাই। তো জিপিএফ এ উনি কিন্তু এই টাকাটা বসাইছে। হ্যাঁ, বাংলাদেশের বাইরে যদি সম্পদ থাকে, এটা এখানে দেখাই দিবেন। তো এই পর্যন্ত এগুলো আপনার অ্যাসেট। আর এখন হলো আপনার দায়। দেখছেন, এই দায়টা লিখতে হবে। এটা কিভাবে লিখলাম দেখুন, এখানে ক্লিক করলে বের হবে। এই যে সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক থেকে উনি লোন তুলেছিল, অ্যাকাউন্ট নাম্বার, পার্সোনাল লোন, ও যে ওনার এই অর্থ বছরে যে টাকাটা আছে, সেই টাকাটা এখানে লিখে দিয়েছে। আমি কিন্তু 15 লক্ষ লিখি নাই, হ্যাঁ, কারণ এটা আগের বছরের। তো এই অর্থ বছরে ওনার যা বাকি রয়েছে, যা দিতে হবে ব্যাংকে, এটা লিখে দিলাম এখানে। এবং এই টাকা কিন্তু আপনার ওই যে সম্পদের মধ্যে দেখাতে হবে, তা নাহলে নিচে জিরো আসবে না। আপনি এখানে 15 লক্ষ টাকা বা 12 লক্ষ টাকা তুললেন, তুলে এটা দিলেন দায়, তাহলে এই দায়টা তো দিবেন ব্যাংকে, কিন্তু আপনি টাকাটা নিয়ে করছেন কি, এটা দেখাতে হবে আপনার সম্পদের মধ্যে, এই অ্যাসেটগুলির মধ্যে। কি করছেন, জমি কিনছেন না ঘর বানাইছেন। অনেকে যদি ঘর বানায় থাকেন, তাহলে আপনাদের এই যে অন্যান্য আর্থিক সম্পদ এখানে দিয়ে, এখানে নিজের ঘর বানাইছি, কি করছেন, ক্রয় করা হয়েছে, উত্তরাধিকার না উপহার। আপনি কিনলে ঘর বানাইতে যত খরচ হয়েছে, এই তাহলে ক্রয় করা হয়েছে, সেটা দিবেন। এখানে সম্পর্কিত কি, মানে কতটুকু জায়গার উপরে বানাইছেন একটু লেখাই দিবেন। আর এখানে পরিমাণ, টাকার পরিমাণ কত গেছে, এটা দিয়ে দিবেন। তো আমার ক্লায়েন্ট এটা নাই, দিলাম না। আচ্ছা, ব্যাংকের এটা তো বুঝতে পারছেন। হ্যাঁ, এখন কিন্তু এখানে আমার এই যে অন্যান্য বার্ষিক জীবনযাত্রা ব্যয় আমার এত টাকা হয়েছে। এখানে আরেকটা ক্ষতি দেখাই দিবেন। যারা সরকারি চাকরি করেন, আপনাদের একটা রেভিনিউ নেওয়া হয়, এই রেভিনিউটা এক মাসে যা ব্যয় করেন তাকে 12 দিয়ে গুণ করে এখানে লিখে দিবেন। যেমন 10 টাকা নেওয়া হয় মাসে রেভিনিউ স্টাম্প, অর্থাৎ ওনার 12 মাসে 150 টাকা কাটে, এটা আমি লিখে দিলাম। আচ্ছা, তহবিলের উৎস এখানে ক্লিক করবেন। করার পরে দেখবেন যে রিটার্নে আয় দেখানো হয়েছে এত টাকা, কর অব্যাহতি আমার এত টাকা। আচ্ছা, এনএ রেসিটটা আমার কাজে লাগবে, আমি পরে দেখাচ্ছি। উনি কিন্তু নেটওয়েল, যেটা গত বছরের নেটওয়েল দেখায় নাই, উনি এটা প্রথম দিচ্ছে। এখন আমরা নিচে যাই, স্ক্রল করে দেখেন। নিচে স্ক্রল করে যাওয়ার পরে এখানে একটা হিসাব দেখেন। ওনার স্থূল সম্পদ মানে গ্রস ওয়েলথ হলো এটা, নেট সম্পদ মানে নেট ওয়েলথ হলো এটা। তো এই নেট ওয়েলথটা কিন্তু আগামী বছর আপনার ওনাকে এখানে বসাতে হবে।
ওকে। আচ্ছা, ওনার সবশেষে যে পার্থক্যটা দেখেন, পার্থক্যটা আসছে -2,09,000 টাকা। এখন এটা কি করবে উনি, কোথা থেকে কমাবে? এই টাকাটা উনি কমাতে হলে হয় উনি ব্যয় থেকে কমাবে, আর তা না হলে ওনাকে দেখাতে হবে যে এই টাকাটা একজন ওনাকে দিয়েছে। তো ধরে নিলাম এই টাকাটা ওনাকে একজনে দিয়েছে, তাহলে সে এটা কোথায় বসাবে? এটা বসানোর জন্য আমি এখান থেকে এটা কপি করে নিই। হ্যাঁ, এটা দেখাই দিব আমরা, একটু উপরে যান, বেশি দূরে না। এই যে অন্যান্য রিসিট, আদার রিসিট লেখা থাকে, বাংলায় হলো অন্যান্য রিসিট, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে বিশেষ দিবেন ক্যাশ টাকা দেওয়া হয়েছে, কে দিছে? ফ্রম ফাদার, ওনার বাবাই ওনাকে এই টাকাটা দিয়েছে। কোন টাকাটা দিয়েছে? ওইখান থেকে যে আমরা কপি করে আনলাম এই টাকাটা এখানে বসাই দিবেন। দিতেই পারে বাবার সন্তানকে টাকা দিতে পারে। তো বাবাই যে টাকাটা এখানে দিয়েছে, বাবার ওই যে অ্যাসেটস আছে, অ্যাসেটসে দেখাইতে হবে এটা আমি কাউকে ঋণ দিয়েছি। এখানে আছে দেখেন, উপরে আছে ওই যে অন্যদের দেওয়া ঋণ আছে না, ওইটা বাবার এখানে দেখাইতে হবে যে কাকে দিছে। এখানে ক্লিক করে উনি দিবে ক্যাশ টাকা, ঋণ গ্রহীতার নাম ওই ওনার সন্তানের নাম লিখবে, আর ওনার সন্তানের 3 নাম্বার লিখবে, আর কত টাকা দিছে এটা এখানে লিখবে। এটা দেখাইতে হবে ওনার বাবাই। আচ্ছা যাক, তো ওনাকে যে এটা দিল, উনি কিন্তু এটা এখানে দিয়েছেন। এখন আমরা নিচের দিকে যাই, নিচের দিকে যাই খসড়া করি একটা খসড়া। এখন আমরা নিচের দিকে গিয়ে দেখি তো, এই যে দেখছেন জিরো আসছে, এই যে পার্থক্য কি আসছে, জিরো আসছে। তো এইভাবে আপনারা জিরোটা করে নেবেন। এরপরে আমি সংরক্ষণ করুন এবং চালিয়ে যান এখানে ক্লিক করব। করার পরে এই যে রিবেট বলছিলাম আপনাদের, কর অব্যাহতি যেটা, যে 2070 টাকা, হ্যাঁ ওনাকে ট্যাক্স রেয়াত, ঠিক আছে, 2070 টাকা পেয়েছে। আচ্ছা যাই হোক, সবশেষে আমরা নিচের দিকে যাই। এখন দেখেন প্রদেয় মানে পেয়েবল হলো ওনার জিরো, তার মানে ওনার জিরো রিটার্ন। হ্যাঁ, যদি ওনার রিটার্ন দেওয়া লাগতো, এখানে দেওয়া লাগলে কিন্তু অবশ্যই এখানে যে আপনি কি বর্তমান মূল্যায়ন বছরের জন্য কোনো উৎস কর, অগ্রিম কর বা কোনো নিয়মিত কর পরিশোধ করেছেন? দেখেন এই যে উৎস কর, অগ্রিম কর আর কোনো নিয়মিত কর পরিশোধ করেছেন, যদি করে থাকেন হাতে ক্লিক করবেন। হাতে ক্লিক করার পরে আপনার ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস আপডেট করতে হবে। তো হাতে ক্লিক করলে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে। তো আমি হাতে ক্লিক করলাম। তো এখানে এসে আপনি যে ক্লেম টেক্সট এখানে যাবেন, গিয়ে আপনার বেতন থেকে যদি কেটে রাখে স্যালারি আইবাস ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এন্টার ক্লেম, কত টাকা কাটা হয়েছে টিডিএসটা, মানে বেতন থেকে কত ট্যাক্স কাট সেটা লিখবেন, লিখে সেভে ক্লিক করে এখানে আসবে। আচ্ছা, যদি স্যালারি আদার্স মানে আইবাস থেকে না, আইবাস ছাড়া যাদের বেতন পান, এখানে ক্লিক করবেন। করে আপনি এখানে ডিপোজিটিং অথরিটি পারসন এগুলি তথ্যগুলি দিয়ে সেভ করবেন, নিচে আসবে। আচ্ছা, যারা এফডিআর ডিপিএস এ টিডিএস কাটা হয়েছে এখানে ক্লিক করবেন। এগুলি কাটলে আপনারা এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন, যা আমি আগের ভিডিওতে দেখাইছি। যাদের সঞ্চয়পত্র আছে এখানে ক্লিক করে আপনি সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ দিবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কত টাকা টিডিএস দিয়েছেন সব আসবে, দিয়ে সেভই দিবেন। আদার বলতে এখানে দেখেন, আদার বলতে আর অন্যান্য কোনো খাতে যদি কেউ দিয়ে থাকেন, অগ্রিম দিয়ে থাকেন, তাহলে এটা এখান থেকে দিবেন। আচ্ছা, ট্যাক্স পেড উইথ রিটার্ন, আপনারা এই রিটার্নের সাথে যদি ট্যাক্স পেড করে থাকেন তাহলে এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এখান থেকে চালান দিতে হবে। চালান দিয়ে আপনাকে তারপরে ডেট দিবেন, চালান নং দিবেন, অ্যামাউন্ট দিবেন, ক্যাশ, চেক, ট্রান্সফার, ই পেমেন্ট কোনটা আপনি দেখাবেন। ই পেমেন্ট দিতে পারেন, তাহলে আপনি ক্যাশ দিলে ক্যাশ দিয়ে খাইবেন। ব্যাংক কোন ব্যাংকে দিচ্ছেন এটা দেখাবেন, ব্রাঞ্চ দেখাবেন, তারপরে চালান নং এগুলি তথ্য দিয়ে যখন সেভ দিবেন নিচে অবশ্যই দেখাবে। তারপরে আপনি এই যা দিচ্ছেন যে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এখানে গেলে এখানে ক্লিক করে আপনি এখানে দেখতে পারবেন। তো আমার এই ক্লায়েন্টের তো নাই, এই জন্য আমি গো টু রিটার্ন মানে আগের পেজে যাব, এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে আসার পরে আমি নিচে স্ক্রল করে যাই, যাওয়ার পরে ওনার কিন্তু দেখেন প্রদেয় মানে পেয়েবল নাই, এটা জিরো। ঠিক আছে, এখন আমরা অনলাইন রিটার্ন এগিয়ে যান, আমরা এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পরে ওনার যা তথ্য আছে সব কিছু কিন্তু এখানে এখন বাংলায় দেখাবে। ঠিক আছে, বাংলায় দেখাবে। এরপর আমরা স্ক্রল করে করে নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে রিটার্ন জমা দিন, আমরা এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি কি রিটার্ন জমা দিতে চান? না হলে না, হ্যাঁ হলে হ্যাঁ। তো আমি জমা দিতে চাই, এই জন্য হাতে ক্লিক করব। হ্যাঁ, সাকসেসফুল হয়েছে। এই যে দেখেন ওনার নাম এবং অভিনন্দন, আপনার রিটার্ন জমা সফল হয়েছে। ঠিক আছে, আমরা অনলাইনে রিটার্ন জমা দেওয়ার জন্য আপনার সময় এবং প্রচেষ্টার প্রশংসা করি। তো এরকম একটা প্রশংসামূলক মেসেজ আপনাকে দেখাবে। তারপরে আপনি প্রাপ্তি দেখতে বা ডাউনলোড করতে চান? হ্যাঁ, আমি করতে চাই, এই জন্য আমি প্রাপ্তি এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আসলে অ্যাকনলেজমেন্ট, এটা আপনি ডাউনলোড করে নেবেন, এই জন্য ডাউনলোড করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি এই ধরনের আসে সেভ এস পিডিএফ, এখানে ক্লিক করে আপনি সেভ এস পিডিএফটা সিলেক্ট করে দিবেন, আর বাকি যেভাবে আছে এভাবেই থাকবে। এখন সেভ এখানে ক্লিক করবেন। করার পরে আপনি ফোল্ডারে কোথায় রাখতে চান এটা দেখাবে। তো আমি ওনার নামের প্রথম অক্ষর দিয়ে এটা সেভ করে দিলাম।
ঠিক আছে, তো এটা সেভ হয়ে গেছে। আমরা এখন এই যে 3 লাইন বাটন আছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে আসছে টেক্সট রেকর্ড, এই ড্রপ ডাউন বাটনে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এই স্বীকৃতি বা অ্যাকনলেজমেন্ট কিন্তু ডাউনলোড দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আমরা প্রত্যাবর্তন বা রিটার্ন এটাকে আমরা ডাউনলোড করব। এই জন্য আমি এখানে ক্লিক করব, করার পরে এই পেজটা আসছে। এখন এটাকে স্ক্রল করে আমরা নিচের দিকে যাব। এই দেখেন বাংলায় কিন্তু ডাউনলোড হবে। হ্যাঁ, স্ক্রল করে নিচের দিকে এসে যে দেখেন প্রিন্ট, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এখানেও দিবেন আপনার সেভ এস পিডিএফ, আর এখানে যেভাবে আছে এভাবেই দিবেন, দিয়ে তারপর সেভ এখানে ক্লিক করবেন। এখানে আমি J2 ওনার নামের প্রথম অক্ষর দিয়ে দিলাম। এটা কিন্তু সেভ হয়ে গেছে। হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই এগুলি ডাউনলোড দিয়ে রাখবেন, কারণ পরবর্তী রিটার্ন জমা দিতে হলে এখান থেকে তথ্য নিয়ে আপনাকে জমা দিতে হবে। ঠিক আছে, সব শেষে আপনারা এই যে এখান থেকে লগ আউট হয়ে বের হবেন। তো আমি এখানে ক্লিক করলাম, এই যে লগ আউট, এখানে ক্লিক করব, বেরিয়ে গেলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। খুদা হাফেজ।